দেখি, জানাও তো সবাই কেমন আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো আবার। আহ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি ভালো আছি। কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে তোমাদের? বলো দেখি। পরীক্ষা টরীক্ষা শুরু হলো স্কুলে? হুম। স্কুলে পরীক্ষা টরীক্ষা শুরু হচ্ছে? কেমন করছো পরীক্ষায়? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এতক্ষণ ধরে তো দেখলাম অনেকে একদম পুরা ফাটায় ফেলতেছে, মানে কি একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, স্বাগতম তোমাদের। আজকে আমাদের হলো স্থির বিদ্যুৎ, এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি। তো অনেক মজার একটা চ্যাপ্টার, অনেক মানে জোস লেভেলের একটা চ্যাপ্টার। জোস এবং মজার বলতেছি এই কারণে, কারণ হচ্ছে এটা পরে অনেক মজা পায় এক শ্রেণীর স্টুডেন্ট, আর এক শ্রেণীর স্টুডেন্ট আছে তারা হলো গিয়ে কিছুই বুঝে না। তো তোমাদের হচ্ছে মনোযোগ অবশ্যই দিতে হবে এই চ্যাপ্টারটা যদি ভালো মতো বুঝতে চাও। মনোযোগটা খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লাসে যেটুকু পড়াই সেই রিলেটেড তোমাদের যে অ্যানিমেটেড লেসন বা হচ্ছে যে তোমাদের যে বই আছে, বইটা অবশ্যই রিডিং দিতে হবে, ঠিক আছে? তো বই রিডিং দিবা, ভালো মতো হচ্ছে ক্লাসটা দেখবা, ক্লাস রেকর্ডিং দেখে হচ্ছে নোট করবা, রিভিশন দিবা। সবকিছু যদি ঠিক মতো রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারটা আর কঠিন মনে হবে না। তো আমরা শুরু করি। তো যারা আর কি নতুন আছো তাদের জন্য বলি, আমার পরিচয়টা একটু দেই। আমি হচ্ছি মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান। আর আমি হচ্ছে তোমাদের ফিজিক্সের মেন্টর হিসেবে থাকছি তোমাদের সাথে। আর আমি পড়াশোনা করছি বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। বুয়েটের আমার এইচএসসি হচ্ছে 17, মানে এইচএসসি পরীক্ষা আমি 17 সালে দিছি। আর আমি হচ্ছে ট্রিপল ই ডিপার্টমেন্টে হচ্ছে বুয়েটে পড়াশোনা করছি, ঠিক আছে? তোমাদের মতো অনেক স্টুডেন্ট পড়াইছি, তারপরে পড়াচ্ছি। তো তোমাদের সাথে আমার জার্নিটা হচ্ছে, যারা নতুন তাদের সাথে আমার জার্নিটা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি, ঠিক আছে? পড়াশোনার ভিতরে ঢুকে যাচ্ছি কিন্তু। ওকে। আজকে মূলত আমরা চার্জ নিয়ে কথা বলবো। হ্যাঁ। তো চার্জ জিনিসটা আসলে কি সেটা নিয়ে মূলত জানা চেষ্টা করব। খুবই অল্প পড়া, আজকে বেশি পড়া নাই। তোমাদের জন্য অল্প অল্প করেই পড়া দিব, যাতে করে হচ্ছে খুব ভালোভাবে পড়াটা শেষ করতে পারো। রুটিন মেনটেন করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখন হচ্ছে বাচ্চা মানুষ, ক্লাস 9-এ সায়েন্স নিছো, তাই না? তো এখানে দেখা যায় যে অনেকে আবেগের বশে নিয়ে ফেলে, আবার অনেকে পড়াশোনা রেগুলার করে না, যার কারণে দেখা যায় যে মনে হয় যে আমি আসলে নিয়ে ভুল করে ফেলছি, এরকম মনে হয় অনেকের। বাট তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন করো, তোমার কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট, হ্যাঁ বুঝছো? তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে পড়াশোনার মধ্যে, ধারাবাহিক ভাবে পড়াশোনা করতে হবে, রেগুলার অল্প অল্প হইলেও পড়তে হবে। অনেকে যেটা মনে করে যে না, এটা তো অল্প পড়া, আমি একেবারে টান দিয়ে একবারে দেখে ফেলবো না, একবারে সবকিছু পড়ে ফেলবো না। তো এটা মনে রাখবা যে এই জিনিস যত তাড়াতাড়ি মাথায় ঢুকাবা, ওই জিনিস মাথা থেকে কিন্তু তত তাড়াতাড়ি বের হয়ে যাবে। যত ফাস্ট তুমি হচ্ছে পড়বা, তত ফাস্ট হচ্ছে আবার ভুলেও যাবা। তো এই যে বললাম রেগুলারিটি, ডিসিপ্লিন, এই জিনিসগুলো কিন্তু একটা স্টুডেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, বুঝতে পারছো? তো এটাই বললাম যে কনসিস্টেন্সি মেনটেন করবা, যে অল্পই পড়ো কিন্তু রেগুলার পড়াশোনা করো, গ্যাপ দিও না আর কি। একটা গ্যাপ পড়ে গেলে তখন আসলে ফিরে আসাটা খুব কঠিন হয়ে যায়। জড়তা কাজ করে আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক তো হচ্ছে ওই যে বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো সেরকম আসলে শয়তানি মাথার ভিতর চলে আসবে। তো ব্রেনকে ডাল হতে দিও না। আসো তা আমরা পরমাণু সম্পর্কে আগে জানি। তো কেমিস্ট্রিতে আমরা এই অধ্যায়টা পড়ে থাকবো, অবশ্যই নিশ্চয়ই সবাই পড়ছি যে পরমাণু কি, পরমাণুর ভিতরে কি আছে। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল দেখি, বোরের পরমাণু মডেল দেখি, তাই না? এই মডেলের ভিতরে জিনিসগুলো কি বলে? এই মডেলের ভিতরে জিনিসগুলো বলে যে পরমাণুর যে ভেতরে, হুম, যে পরমাণুর ভেতরে কি থাকে,
নিউক্লিয়াস থাকে। পরমাণুর ভেতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো? ইলেকট্রন, প্রোটন নাকি নিউট্রন? নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে কেউ জানো তোমরা? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। কেউ আবার নিউটন বললো না। নিউটন। একজন বলছে নিউরন। এই নিউরন কেন হবে? নিউটন, নিউট্রন, নিউট্রন। এটা বাংলা নিউট্রন বানান পাশাপাশি আমাদের ইংলিশ গুলো শিখে নিব, যাতে কোনো সমস্যা না হয়। যেমন হায়ার স্টাডিজে যখন তোমরা যাবা ইন্টারমিডিয়েটের পরে, তো হায়ার স্টাডিজ মানে ইন্টার পাস করার পরে তো বিভিন্ন ভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং এ তোমরা পড়াশোনা করবা। তো সেখানে কিন্তু সব ইংলিশেই পড়াশোনা হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশটা মানে খুব ভালো ক্লিয়ার থাকতে হবে, যে রিডিং যাতে পড়তে পারো, এবং সাইন্টিফিক যে টার্মগুলা, এই টার্মগুলো যেন অপরিচিত না থাকে তোমাদের। তো প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, ঠিক আছে। এই প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। প্রোটনকে বলা হয় ধনাত্মক চার্জ বিশিষ্ট। আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নাই। আর এইদিকে এই যে কক্ষপথে, কক্ষপথে হচ্ছে ইলেকট্রন বাবা যে ঘোরাঘুরি করে, কক্ষপথে কে ঘোরে? ইলেকট্রন ঘোরে। এই ইলেকট্রন হচ্ছে একটা ঋণাত্মক চার্জ বা মাইনাস। তো এখান থেকেই আসলে আমাদের চার্জের মেইন ধারণার উৎপত্তি। চার্জের ধারণার উৎপত্তি এখান থেকেই। একটা পরমাণুর ভিতরে একটা প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। এখন পরমাণু তো বিভিন্ন রকম হইতে পারে, যেমন হাইড্রোজেনের পরমাণু, হিলিয়ামের পরমাণু। তারপরে পর্যায় সারণীতে আমরা জানি না যে অনেকগুলো মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হ্যাঁ, এরকম কিন্তু অসংখ্য মৌল আছে। পর্যায় সারণীতে কয়টা মৌল থাকে? 118টা। আমরা জানি যে 118টা মৌল আছে। এর মধ্যে অলরেডি কিছু আবিষ্কার হয়ে গেছে, আর কয়েকটা হচ্ছে আবিষ্কারের পর্যায়ে আছে এখনো। তো ব্যাপারটা হলো গিয়ে এই যে আমরা এই যে জানলাম প্রোটন, ইলেকট্রন, তারপরে নিউট্রন। এই প্রোটনের চার্জ এটা কিন্তু আমরা বলতে পারি কত। এই প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে চার্জের একক হচ্ছে কুলম। চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম। কুলম হচ্ছে একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম অনুসারে হচ্ছে চার্জের এককের নাম দেওয়া হয়েছে কুলম, সি। এটাকে আমরা সি দিয়ে লিখবো, ঠিক আছে। চার্জের একক কুলম। তোমরা কি বলতে পারবা প্রোটনের চার্জ যদি পজিটিভ হয়, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাহলে এই যে ইলেকট্রনের চার্জ যদি আমরা বলি সেখানে আমরা মাইনাস দিব। আর প্রোটনের বেলায় যদি দেই, তাহলে সেখানে আর কোনো মাইনাস টাইনাস দিব না, সেটা হবে প্লাস। কারণ প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। তাহলে ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এবং প্রোটনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবার বলো দেখি নিউট্রনের চার্জ কত হবে? দেখি কে বলতে পারে নিউট্রনের চার্জ কত? বলতে পারবা নিউট্রনের চার্জ কত হবে? জিরো। হ্যাঁ, সঠিক। অনেকেই সঠিক উত্তর দিছো। নিউট্রনের চার্জ হচ্ছে জিরো, কারণ নিউট্রন তো নিরপেক্ষ। নিরপেক্ষ মানে এটা পজিটিভও না নেগেটিভও না। তাহলে নিউট্রনের চার্জ কত হবে? নিউট্রনের চার্জ নাই। নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ শূন্য। আচ্ছা, এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি যে ধরো একটা হিলিয়ামের পরমাণু আছে, হিলিয়ামের পরমাণু, হ্যাঁ। তো হিলিয়ামের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এখানে কয়টা প্রোটন থাকে বলো তো?
প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা? নিউটনের হিসাবে না যায়, নিউটন তো আসলে চার্জ নিরপেক্ষ, নিউটনের তো আসলে কোনো চার্জ নাই, সো এটা আউট অফ চিন্তা ভাবনা। তাহলে প্রোটন আছে দুইটা, তারপরে ইলেকট্রন আছে কয়টা? যে ইলেকট্রন আছে হচ্ছে দুইটা, তাহলে প্রোটন হচ্ছে দুইটি, ইলেকট্রন হচ্ছে দুইটি। তাহলে প্রোটনের চার্জ কত বলো তো? একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 10⁻⁻19, তাহলে দুইটা প্রোটনের চার্জ হবে 2 গুণ। তো একই রকম ভাবে ইলেকট্রন একটা চার্জ হচ্ছে -1.6 10⁻⁻19, তো দুইটা ইলেকট্রনের চার্জ কত হবে বলো তো? এই দুইটা যখন হিসাব করবা তখন দেখো এটা হবে 3.2 10⁻⁻19, আর এটা হচ্ছে -3.2 10⁻⁻19। তাহলে এইবার বলো দেখি যে পরমাণুর মোট চার্জ কত? এই যে পরমাণুর মধ্যে কি আছে, প্রোটনের চার্জ আছে, ইলেকট্রনের চার্জ আছে, তাহলে পরমাণুর মোট চার্জ কত হবে? এই যে এই দুইটা যখন আমরা যোগ করব তখন 0 হয়ে যাবে না? পরমাণুর মোট চার্জ হচ্ছে 0, তার মানে পরমাণুর কোনো চার্জ নাই, কিন্তু পরমাণুর ভিতরে প্রোটনও আছে, ইলেকট্রনও আছে। ঠিক আছে, আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছি যে পরমাণু ইন টোটাল হচ্ছে চার্জ নিরপেক্ষ, কিন্তু পরমাণুর ভিতরে পজিটিভ চার্জ আছে, আবার নেগেটিভ চার্জও আছে। নেগেটিভ চার্জ বলতে ইলেকট্রন আছে, আর পজিটিভ চার্জ বলতে কি আছে, প্রোটন আছে। এইবার ধরো এই হিলিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেল, এই হিলিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেল, এখন এইখানে পরমাণুটা কি চার্জে চার্জিত হবে? টোটাল চার্জটা কত হবে? এখন টোটাল চার্জটা কিন্তু ইলেকট্রন একটা চলে গেছে, তাহলে এখন ইলেকট্রন সংখ্যা একটা, তাহলে ইলেকট্রন একটা হইলে এখানে হবে 1.6 × 10⁻⁻19, তো দুইটা যোগ দিলে 1.6 × 10⁻⁻19 থাকবে। তো জিনিসটা পজিটিভ থাকবে নাকি নেগেটিভ থাকবে, কি বলো? তোমাদের কি মত? ইলেকট্রন যদি একটা চলে যায় তাহলে পুরা পরমাণুটা কি ধরনের চার্জ থাকবে? তখন আমরা বলবো পুরা পরমাণুটা ধনাত্মক চার্জে চার্জিত, পজিটিভ চার্জ। এক্স্যাক্টলি, জোস, তোমরা তো অনেক মানে অ্যাটেন্টিভ, থ্যাংক ইউ, এরকম অ্যাটেন্টিভ থাকবা সব সময়। আচ্ছা, তাহলে ইলেকট্রন যদি চলে যায়, তাহলে ইলেকট্রন চলে গেলে পরমাণু কি চার্জে চার্জিত হয়? ধনাত্মক চার্জে চার্জিত হয়, ঠিক আছে। আর যদি ইলেকট্রন ফিরে আসে, ধরো এখানে দুইটা ইলেকট্রন ছিল, নিরপেক্ষ অবস্থায় আছে, এখন মনে করো বাইরে থেকে কোনো কারণে আরেকটা ইলেকট্রন এখানে আসছে, তাহলে এখন ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, তখন এই পুরাটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, অর্থাৎ ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে তখন পরমাণু কি হবে, ঋণাত্মক চার্জে চার্জিত হবে, তাহলে তখন পুরো ইন টোটাল পরমাণুটা নেগেটিভ চার্জড হয়ে যাবে। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি যে কোনো জায়গায় পজিটিভ চার্জ দেখলে কি বুঝবো, যে সেখানে ইলেকট্রন ঘাটতি আছে, আর কোনো জায়গায় যদি নেগেটিভ চার্জ দেখি তাহলে কি বুঝবো, সেখানে ইলেকট্রন বেশি আছে, যতটুকু থাকা উচিত ছিল তার চেয়ে বেশি আছে। যেমন এখানে হিলিয়ামে দুইটা ইলেকট্রন থাকার কথা, যদি তিনটা থাকে তাহলে আমরা কি বলতে পারি, যে ইলেকট্রন বেশি আছে, এখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে। আর যদি দেখি যে ইলেকট্রন চলে গেছে তাহলে পুরাটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, দেখি কে কে উত্তর দিতে পারো। এটা একটা চার্জ, কি পরমাণু আমি আর সেটা বলবো না, এটা একটা চার্জ, এবং এই চার্জের মান হচ্ছে
ধরো 5 কুলম্ব, বলতে হবে এইখানে কয়টি ইলেকট্রন চলে গেছে অথবা বেশি আছে। আগে এটার উত্তর দাও, ইলেকট্রন কি এখানে যেটুকু থাকার কথা তার চেয়ে বেশি আছে নাকি কম আছে, মানে এখান থেকে কি ইলেকট্রন চলে গেছে নাকি এখানে ইলেকট্রন বেশি আছে? আগে এটার উত্তর দাও। এটা যেহেতু একটা পজিটিভ চার্জ, তাহলে এখান থেকে ইলেকট্রন কিন্তু চলে গেছে, এখান থেকে ইলেকট্রন চলে অন্য জায়গায় চলে গেছে, অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে ইলেকট্রন ঘাটতি। পজিটিভ মানে ইলেকট্রন এখানে ঘাটতি আছে, এই জন্যই তো প্রোটনরা হচ্ছে আধিক্য। এই যে খেয়াল করো, যখন ইলেকট্রন এখানে কম থাকবে তখন প্রোটনের পরিমাণ বেশি থাকবে, ওইটাই তখন সে দেখাবে। মনে করো আমাদের মধ্যে যাদের যে জিনিসটা বেশি আছে তারা সেই জিনিসটা দেখাইতে পছন্দ করে। কারো যদি টাকা বেশি থাকে তাহলে সে টাকা দেখায়, এই যে টাকা টাকা দিয়ে বাতাস করে, এরকম, তাই না? তারপর মনে করো এই যে আমার চুল বেশি আছে, আমি তোমাদের চুল দেখাচ্ছি, ঠিক আছে? তো যার কাছে যেটা বেশি থাকে তারা হচ্ছে সেটা দেখাইতে পছন্দ করে। তো ইলেকট্রন বেশি থাকলে টোটাল চার্জ হচ্ছে নেগেটিভ, তো তখন আমরা সেটাকে বলবো পুরোটা ঋণাত্মক চার্জে চার্জিত। আর যদি ইলেকট্রন কম থাকে তাহলে প্রোটনটা বেশি আছে। প্রোটন বেশি থাকার মানে পুরাটাই পজিটিভ চার্জে চার্জিত আমরা ধরে নেব। এই যে এখানে পজিটিভ চার্জ দেখাচ্ছি, তার মানে এখানে প্রোটন বেশি, ইলেকট্রন কম, তার মানে ইলেকট্রন এখান থেকে চলে গেছে। তো প্রশ্ন হচ্ছে কয়টি ইলেকট্রন চলে গেছে। তো যেহেতু এটা চার্জ 5 কুলম্ব, তাহলে 5 কুলম্ব হওয়ার জন্য কয়টা ইলেকট্রন দরকার? তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্বতে হয় একটি। তাহলে 1 কুলম্ব হওয়ার জন্য কয়টা ইলেকট্রন দরকার? আর 5 কুলম্ব হওয়ার জন্য কয়টা ইলেকট্রন দরকার? তাহলে এটা হিসাব করে ফেলো কত আসে। 5 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে 3.125 10⁻19 কুলম। ঠিক আছে, তার মানে এতগুলো সরি, কুলম না, এটা হচ্ছে টি। এই যে টি কয়টি ইলেকট্রন, তার মানে এতগুলো ইলেকট্রন, অনেক বেশি, এতগুলো ইলেকট্রন হচ্ছে এই জায়গা থেকে সরে গেছে, যার কারণে এটা পুরাটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে আছে। খুব সুন্দর না জিনিসটা, একেবারেই সহজ। তো তোমাদের একটা সূত্র শিখাই দিই, তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা, যে কিউ সমান সমান হচ্ছে এন ই। কিউ হলো চার্জের মান, এই যে চার্জটা যে 5 কুলম, এন হলো নাম্বার অফ ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের যে চার্জটা আর কি, যেটা 1.6 10⁻⁻19 কুলম। এখানে আর মাইনাস দিলাম না, কারণ সংখ্যা আমরা বের করতে চাই, এজন্য আপাতত মাইনাস ছাড়াই শুধু মান দিয়ে কাজ করতেছি। বাট ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ, তুমি এখানে বসাইলে আর কি নেগেটিভ পাবা। তো বুঝে নিতে হবে যে ইলেকট্রন গুলো কি চলে গেছে নাকি ফেরত আসছে, ওটা দিয়ে তখন তুমি বলবা যে মাইনাস হবে নাকি প্লাস হবে। তো মান হিসাব করতেছি, সব এখানে আমরা মাইনাসটা নাই দিই, শুধু মানটা বের করতেছি তাই। ওকে, ঠিক আছে। তো দেখো আমরা যখন চার্জ নিয়ে কথা বলি, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, তো এই পজিটিভ আর নেগেটিভ চার্জের আশেপাশে একটা জায়গা জুড়ে হচ্ছে বলরেখা থাকে, এই যে এরকম বলরেখা, এগুলো আমরা দেখবো পরের ক্লাসগুলোতে, দেখবো আরো ডিটেলস। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে একটা পজিটিভ চার্জের আশেপাশে একটা ক্ষেত্র আছে, যে জায়গা জুড়ে হচ্ছে সে আকর্ষণ বা বিকর্ষণ দেখায়। ঠিক নেগেটিভ চার্জেরও আশেপাশে একটা জায়গা আছে যার সেই জায়গা জুড়ে সে আকর্ষণ বা বিকর্ষণ দেখায়। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ কেন হবে সেটা আমরা আসবো, তার আগে
একটা প্রশ্ন আমরা নিয়ে নেই, আমাদের সেই ফেভারিট পোল কোয়েশ্চেন যেটার জন্য আমরা ওয়েট করে থাকি। তো বলো এটার উত্তর কি হবে দ্রুত। করছো? কি হবে এটার উত্তর? সবার আগে কি সঠিক উত্তর দিছে আগে একটু দেখি। ফারিয়া জাহান হীরামণি, তারপরে সাবরিন হাসান রিফা, আচ্ছা তারপর হচ্ছে আদনান জামিল। তোমরা হচ্ছে টপ 3। বাকিদেরটা বলবো না, কারণ টপ 3-তে আসতে হবে তাহলে নাম বলবো, কারণ টপার ছাড়া কাউকে আসলে মানুষ মনে রাখে না। আমি একটা এক্সাম্পল দেই আর কি সব সময়, যে চাঁদে পদার্পণকারী প্রথম ব্যক্তির নাম কি? নীল আর্মস্ট্রং। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ব্যক্তির নাম কি? তো দ্বিতীয় ব্যক্তির নাম আসলে অনেকেই জানে না। তো এটা একটা মানে কি বলবো, তার জন্য অপমান করা আর কি, যে প্রথম যে আছে তারটাই কিন্তু অনেকে জানে। তুমি খেয়াল করে দেখবা প্রথম যে ব্যক্তি তার নাম হচ্ছে বেশিরভাগ মানুষই জানে, নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং অনেকেই জানবে, কিন্তু দ্বিতীয় ব্যক্তির নাম কিন্তু এত বেশি মানুষ জানে না। তোমরা যারা জানো তো জানো, আর যারা জানো না তারা আজকে খুঁজে নিবা যে চাঁদে পদার্পণকারী দ্বিতীয় ব্যক্তির নাম কি। আচ্ছা, আর এখানে আমরা এটার উত্তরে আসি। এটার উত্তর হচ্ছে বিপরীত। প্রোটন এবং ইলেকট্রনের চার্জ সমান, কিন্তু এদের যে সাইনটা একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ বিপরীত। আচ্ছা, এই যে চার্জটা আমরা তৈরি করলাম, যে একটু আগে বললাম না যে ইলেকট্রন চলে গেলে পজিটিভ চার্জ হবে, আবার ইলেকট্রন আসলে নেগেটিভ চার্জ হবে। তো এই যে ইলেকট্রন চলে গেল আবার ফেরত আসলো, এই ঘটনাগুলো কিভাবে ঘটবে? তো ইলেকট্রন গুলো হচ্ছে এই যে ঘর্ষণের ফলে তৈরি হতে পারে। আমরা যখন একটা বস্তুর সাথে আরেকটা বস্তু ঘর্ষণ করব, এক জায়গা থেকে ইলেকট্রন অন্য জায়গায় চলে যায়। যেমন ধরো তোমার কাছে একটা বস্তু আছে এ, এর মধ্যে যতগুলা সরি, এর মধ্যে আমার যতগুলো প্লাস আছে ঠিক ততগুলোই মাইনাস থাকবে। এটা একটা নিরপেক্ষ তাহলে, ঠিক আছে? যতগুলা প্রোটন ততগুলাই ধরো ইলেকট্রন, এটা একটা নিরপেক্ষ বস্তু। এইবার আরেকটা বস্তু ধরলাম বি, এটাও একই রকমই, যতগুলা প্লাস ততগুলাই মাইনাস। এখন আমরা যদি এ বস্তুর সাথে বি বস্তু ঘর্ষণ করি, মানে ঘষা দেই, তাহলে কি ঘটবে? এ বস্তুর সাথে বি বস্তুর সাথে আমরা যদি ঘর্ষণ করি, তাহলে দেখা যাবে এক জায়গা থেকে ইলেকট্রন আরেক জায়গায় চলে গেছে, আবার প্রোটন গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে। এরকম একটা ঘটনা ঘটতে পারে। হতে পারে যে সবগুলো ইলেকট্রন চলে গেছে, বা এটাও হইতে পারে দুই একটা ইলেকট্রন গেছে। এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। এটা তোমরা আরো যত বড় হবা তত জানবা যে কিসের কিসের উপর ডিপেন্ড করে। বাট ধরো কথার কথা, এর সাথে বস্তু যখন আমরা বি ঘষলাম, এখান থেকে 3টা ইলেকট্রন এখানে চলে গেল, এখান থেকে 3টা ইলেকট্রন চলে গেল। তাইলে খেয়াল করে দেখো এখানে পজিটিভ চার্জের মানটা তাহলে কি বেশি? এই যে ইলেকট্রন গুলো যদি এখানে চলে যায়, তাহলে আমরা বলতে পারি যে এখানে ধনাত্মক চার্জের আধিক্য কিন্তু এখন বেশি। তাহলে এখানে এটা হলো ধনাত্মক চার্জে চার্জিত। সামগ্রিক বিবেচনায় টোটাল যখন করবা তখন দেখবা পজিটিভ আসে নেট চার্জ, আর এখানে যখন টোটাল চার্জ হিসাব করবা তখন দেখো ইলেকট্রন বেশি আছে, তাহলে এটা হচ্ছে সামগ্রিকভাবে নেগেটিভ চার্জে বা ঋণাত্মক চার্জে চার্জিত। তা আলটিমেটলি এর ভিতরে সবকিছু দেখানো হয় না, শুধু এই প্লাস সাইন দিয়ে বুঝতে হবে যে এই পুরাটাই হচ্ছে একটা পজিটিভ বস্তু, আর মাইনাস সাইন দিয়ে দেখতে বুঝতে হবে যে এই পুরাটাই একটা নেগেটিভ চার্জের বস্তু। ঠিক আছে? ওকে। আচ্ছা, কমেন্ট কি অফ করা? আমরা একটু প্রশ্ন নেই, কারো কোনো প্রশ্ন থাকলে।
অন। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে একটু বলো তো। ওকে, অফ ছিল মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। ওকে, ইলেকট্রন বিন্যাসের সূত্রটা একবার বুঝিয়ে দিন। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা তো আসলে কেমিস্ট্রিতে তোমরা পড়বাই, তারপর শেষে সময় থাকলে আমি অবশ্যই দেখাই দিব না, অসুবিধা নেই। কোন বস্তু পজিটিভ হবে আর কোন বস্তু নেগেটিভ হবে তা কিভাবে বোঝা যায়? এই যে মাত্রই বললাম যে এক জায়গায়, যে জায়গা থেকে ইলেকট্রন চলে গেল সেখানে পজিটিভ বেশি, তাই সেই বস্তুটা পজিটিভ হবে, আর যেখানে ইলেকট্রন বেশি আসবে সেটা নেগেটিভ হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার একটু অফ করে রাখি। ঘর্ষণে কেন কোনো বস্তু আহিত হয়, যে ঘর্ষণে কেন আহিত হয় সেটা আমরা একটু দেখবো, একটা ইয়ার মাধ্যমে দেখি, সিমুলেশনের মাধ্যমে দেখি। তো আমরা এখান থেকে তোমাদের চার্জের, কিভাবে ঘর্ষণে একটা চার্জ আরেকটাকে আকর্ষণ বিকর্ষণ করে সেটা একটা সিমুলেশন দেখাতে চাই। আচ্ছা, তো দেখো এখানে একটা বস্তু আছে, দেখো এখানে একটা জামা আছে। তো এই যে জামাটার মধ্যে দেখো পজিটিভ নেগেটিভ সমান পরিমাণে আছে। তো যেতগুলো পজিটিভ ততগুলোই নেগেটিভ, তার মানে এটা কি অবস্থায় আছে? নিরপেক্ষ অবস্থায় আছে। এখানে একটা বেলুন আছে, এই বেলুনটার মধ্যেও দেখো চারটা পজিটিভ চার্জ, চারটা নেগেটিভ চার্জ। এখন আমি যদি এই বেলুনটা দিয়ে এই জামাটা ঘষি তাহলে কি হয় দেখো। এই যে বেলুনটা দিয়ে যখন আমি জামাটা ঘষলাম, খেয়াল করো তো কি হলো। এটা একটা উলের জামা, মানে হলো সোয়েটার টাইপের। তোমরা অনেকে উলের জামা হয়তোবা চিনে থাকবা, সোয়েটার টাইপের জিনিস। তো দেখো তো, জামা থেকে সবগুলো ইলেকট্রন বেলুন শোষণ করে নিয়ে আসলো না? তো খেয়াল করো, বেলুন এই জামাটা থেকে সবগুলো ইলেকট্রন শোষণ করে নিয়ে আসলো। এবার বলো তো জামাটা কোন চার্জে চার্জিত হয়েছে? জামাটা এখন পজিটিভ চার্জে চার্জিত হয়েছে। আর বেলুনটা আমাদের কোন চার্জে চার্জিত হয়েছে? বেলুনটা নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে, কারণ বেলুনের মধ্যে পজিটিভের চেয়েও নেগেটিভের আধিক্য বেশি। একেবারে সোজা। তো এখন দেখো, আমি যদি বেলুনটাকে মাঝামাঝি এনে রেখে দিই, এটা কিন্তু থাকতেছে না, এটা কোন দিকে চলে যেতেছে? এই দিকে চলে যেতেছে। কেন চলে যেতেছে কেউ কি বলতে পারবা? যে আমি যদি বেলুনটা এখানে রাইখা দিতে চাই তাও এটা থাকতেছে না, ঘটনা কি? এরকম করতেছে কেন এটা? আকর্ষণ, এক্স্যাক্টলি। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, মানে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, মানে দুইজন দুইজনকে আকর্ষণ করবে। ধরো এটা একটা পজিটিভ চার্জ আর এটা নেগেটিভ চার্জ। তা আমি যদি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এখানে রাখি, দুইটাই আস্তে আস্তে কাছাকাছি আসবে। এমন না যে এটা যাবে এটা বসে থাকবে, বা এটা যাবে এটা বসে থাকবে, ব্যাপারটা এরকম না। বিপরীতধর্মী চার্জ হইলে আকর্ষণ করবে চুম্বকের মতো। আর যদি সমধর্মী চার্জ হয়, দুইটাই যদি পজিটিভ হয় বা দুইটাই যদি নেগেটিভ হয়, তাহলে তারা বিকর্ষণ করে দূরে সরে যাবে। ঠিক আছে? তো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আমরা একটু আবার দেখাই, জিনিসটা আমার অনেক মজা লাগছে। এই দেখো জামাটা কিন্তু নিরপেক্ষ। তা আমি কি করলাম, বেলুন দিয়ে জামাটা ঘষলাম, তাইলে বেলুনটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এবং আরো জোস জিনিস যে মানে বেলুনটাকে টাইনা নিতেছে জিনিসটা। ওকে, ঠিক আছে। আচ্ছা,
তো ঘর্ষণে কেন বস্তু আহিত হয় এটা আশা করি এখন তোমরা সবাই বুঝে গেছো। হ্যাঁ, তো ঘর্ষণের ফলে ইলেকট্রন ট্রান্সফার হয়, তো যেই জায়গা থেকে ইলেকট্রন চলে যায় সেটা ধনাত্মক চার্জে চার্জিত হয়, আর যার কাছে ইলেকট্রনটা যায় সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। ওকে। হ্যাঁ, এই যে একজন প্রশ্ন করছে কোনটা দিবে আর কোনটা নিবে এটা বুঝবো কিভাবে, এটাই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে তোমাদের আপাতত লাগবে না, তোমরা এমনি জেনে রাখো। তোমাদের বইয়ের রিডিং এ দেখবা দুইটা লাইন লেখা আছে যে এইটার সাথে এটা ঘষলে আকর্ষণ করে একটা নেগেটিভ হয় আর একটার সাথে পজিটিভ হয়, এরকম যে লাইনগুলা বইয়ের রিডিং এর মধ্যে পাবা সেগুলা মনে রাখবা। এটার কোনো ওরকম সূত্র নাই, ঠিক আছে, এটার কোনো সূত্র নাই। হ্যাঁ হ্যাঁ, প্রোটনও আসতে পারতো। ধরো আমি তোমার কথার কথা বুঝাই, এটা তো আমরা বেলুন দিয়ে ঘষছি, ধরো এখানে যদি আমরা অন্য কোনো আরেকটা এলিমেন্ট দিয়ে ঘষতাম, যে বেলুন না অন্য আরেকটা এলিমেন্ট, এমনও হইতে পারতো যে প্রোটন গুলা সেখানে চলে গেছে। ঠিক আছে, ধরো এই যে বেলুন, বেলুন দিয়ে যখন আমরা ঘষলাম তখন ইলেকট্রন গুলা চলে গেল। ধরো বেলুনের পরিবর্তে, ধরো কথার কথা আমরা হলো একটা স্টিলের রড দিয়ে ঘষলাম, এটাও হইতে পারে যে এই উল থেকে প্রোটন গুলা স্টিলের রডে গেল, অথবা স্টিলের রড থেকে ইলেকট্রন গুলো এখানে আসলো। মানে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে ইলেকট্রনটাই কোন দিকে ফ্লো করতে সেটা মনে রাখবো, কারণ দুইটা মনে করতে গেলে আউলায় যাবা। তো আগের কালের মানুষ চিন্তা করতো যে বিদ্যুৎ প্রবাহই হচ্ছে মেইন, বাট যখন ইলেকট্রন আবিষ্কার হইলো তখন তারা বুঝতে পারলো যে না, আসলে ইলেকট্রনের প্রবাহটাই মেইন। তাইলে আমরা সবকিছুকে রেফারেন্স হিসাবে ইলেকট্রনটা ধরবো, মানে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। বাট যখন আমরা কারেন্টের অঙ্ক করব, তো প্রচলিত নিয়মটাই সেখানে স্টাবলিশড হয়ে গেছে, তো তখন কারেন্টের সময় কারেন্টেরটা দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, অনেকে এটা কনফিউশন হয়ে যেতে পারো যে প্রোটন যাবে নাকি ইলেকট্রন যাবে। দেখো, ইলেকট্রন যাওয়া যে কথা, ইলেকট্রন এখান থেকে এখানে যাওয়া যে কথা, তাহলে প্রোটন এখানে কমে গেছে এইটাই তো, প্রোটন এদিকে তো আর যাওয়া লাগে নাই, প্রোটন তো কমে গেছে, কারণ ইলেকট্রন এখানে বেশি চলে আসছে। তো এই জন্যই বললাম একটা দিয়ে মনে রাখো, ইলেকট্রনের প্রবাহ দিয়ে মনে রাখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আহিত মানে কি? আহিত মানে চার্জিত, আহিত মানে হচ্ছে চার্জিত। ওকে, এই কোশ্চেনটার আমরা অ্যান্সার দেই। দেখি এটা কে কে জানে। হুম, তো সবার আগে দিছে হচ্ছে আমাদের ইয়াসিন আরাফাত, তারপর আছে রাইয়ান মাহমুদ স্বপ্নিল, তারপর আছে জিয়ন। থ্যাংক ইউ তোমাদের ভাইয়া। আচ্ছা, এটার উত্তর হচ্ছে মুক্ত ইলেকট্রন। তো মুক্ত ইলেকট্রনটা যেটা বললাম তোমাদের একটু আগেই, যে ইলেকট্রনের প্রবাহ দিয়েই আমরা চিন্তা করব। তো ধরো একটা তার, ধরো আমাদের একটা এখানে আমরা তার আঁকলাম, ঠিক আছে, এটা একটা তার। এখন এই তারের মধ্যে প্রোটন ইলেকট্রন সবই আছে। তো ধাতু যেগুলো, এই ধাতুর মধ্যে প্রচুর ইলেকট্রন বের হয়ে এখানে সারফেসে মুক্তভাবে ঘোরাঘুরি করতে থাকে। সারফেস মানে পৃষ্ঠে প্রচুর ইলেকট্রন মুক্তভাবে ঘোরাঘুরি করতে থাকে। এই জন্য যখন দুই পাশে ব্যাটারির কানেকশন দেওয়া হয় তখন এই ইলেকট্রন গুলো চলতে শুরু করে। আর ইলেকট্রন প্রবাহ মানেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তো ইলেকট্রন ফ্লো করার এই যে কারণেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয়, এই জন্যই ধাতু হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। বাট অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যেমন মনে করো কাঠ, কাঠ কিন্তু
বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কাঠের সারফেসে মুক্ত ইলেকট্রন পাওয়া যায় না, ওই ইলেকট্রনগুলো ট্রান্সফার করা যায় না, এই কারণে কাঠের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা সম্ভব না। ঠিক আছে, ওকে। এই যে ঘর্ষণের কথা আমরা বললাম, যে ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপাদন হয়, মানে চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, স্থির বিদ্যুৎ তৈরি হয়। আমরা বিদ্যুৎ উৎপাদন এমন ভাবে বলবো না যে যে বিদ্যুৎ দিয়ে আমাদের বাসা বাড়ির লাইট ফ্যান চালানো যাবে, ওই লেভেলে না। যেমন আমরা যে চিরুনি দিয়ে যখন আসলে চুল আঁচড়াই, এটাই যে সামনে শীতকাল আসতেছে, সামনে শীতকাল আসলে এই এক্সপেরিমেন্টটা তোমরা করে দেখতে পারো, এখনই চাইলে করে দেখতে পারো। আমরা হচ্ছে ছোটবেলায় এটা করতাম, যে কাগজের অনেকগুলো টুকরো করে করে রাখতাম, তারপরে হচ্ছে চুল এভাবে চিরুনি দিয়ে বা মনে করো কলম দিয়ে এভাবে করে তারপর কাগজের টুকরায় ধরলে, তো দেখা যায় কাগজের টুকরা আকর্ষণ অনুভব করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, যখন এই যে চুলের সাথে চিরুনি বা কলম দিয়ে তুমি এভাবে আঁচড়াইলা, যেভাবে যখন আঁচড়াইলা, তখন তোমার এই যে পেনটা বা চিরুনিটা চার্জিত হয়ে গেছে। যখন ওই চার্জটাকে তুমি যখন কাপড়ের কাছে আনবা বা ওই যে কাগজের কাছে আনবা, তখন কাগজের টুকরোগুলো সেই আকর্ষণ অনুভব করবে। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমাদের ওই কাগজের টুকরাগুলা চার্জের কারণে, ওই যে বললাম না, পজিটিভ চার্জ বিকর্ষণ করে, কিন্তু পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আকর্ষণ করে। তো যখন তুমি কলমটা নিলা, ধরো কলমটা পজিটিভ চার্জে চার্জিত হইলো, এখানে অনেকগুলা যে কাগজের টুকরা থাকবে, এই কাগজের টুকরা তখন কলমের দিকে আকর্ষণ অনুভব করবে, কারণ কাগজের টুকরার মধ্যে তো নেগেটিভও আছে। ওকে, তো এগুলো কিন্তু খুবই বেসিক কথাবার্তা। এই যে বলো, সিল্ক এবং কাচদণ্ড ঘষলে কোনটি স্থানান্তর ঘটবে? আমি কিন্তু তোমাদের একটা কথা বলে দিছি আগেই, যে সিল্ক এবং কাচদণ্ড ঘষলে কোনটি স্থানান্তর হবে, যে বিদ্যুতের প্রবাহ বা চার্জের প্রবাহ, এটা আমরা কি দিয়ে মনে রাখবো? তো আমরা একটু পোলটা লঞ্চ করি। কোনটি স্থানান্তর ঘটবে, মানে কোনটি স্থানান্তর দিয়ে আসলে আমরা স্থির বিদ্যুৎটাকে ডিফাইন করছি? হুম, এটা খুবই সোজা, আমি বারবার বলতেছিলাম যে ইলেকট্রনের স্থানান্তর দিয়ে আমরা মনে রাখবো। সো এটা আগে উত্তর দিচ্ছে হচ্ছে রিয়াদ হোসেন সানি, তারপর হচ্ছে ইয়াসিন আরাফাত, তারপর হচ্ছে রায়ান মাহমুদ, স্বপ্নিল। থ্যাংক ইউ এরা। ওকে, তো আবারও বলি যে তোমরা সবসময় ইলেকট্রনের স্থানান্তর দিয়ে মনে রাখবা, কারণ প্রোটন দিয়ে বুঝতে গেলে তখন আবার ভেজাল লেগে যাবে। কক্ষপথে ইলেকট্রন থাকে না, তো ইলেকট্রন ট্রান্সফার হওয়াটা সোজা, ভিতরের প্রোটন থেকে, নিউক্লিয়াস থেকে এই প্রোটন বাইর করা অনেক এটা ভেজাল। তো আমরা সহজ কথায় ইলেকট্রন ট্রান্সফার দিয়ে মনে রাখবো। তো এটা হলো একটা অবজেক্ট এ, এটা হলো একটা অবজেক্ট বি। তো ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, তার মানে এটা নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে, আর যেখান থেকে আসছে সেখানে ইলেকট্রন সংখ্যা কমে গেছে, তার মানে এটা পজিটিভ চার্জে চার্জিত হয়েছে। ওকে, এটা তো আমরা বলছিলাম যে একই ধরনের চার্জ হচ্ছে বিকর্ষণ করে, দুইটা মাইনাস চার্জ থাকলে ঝুলাই দিলে এই দুইটা মাইনাস চার্জ একে অপরকে বিকর্ষণ করে দূরে চলে যাবে, আর দুইটা যদি পজিটিভও হয় একই ঘটনাই ঘটবে, দুইটা বিকর্ষণ করে দূরে সরে যাবে। এই যে বিপরীতধর্মী চার্জের বেলায় এটা আকর্ষণ অনুভব করবে, যেমন প্লাসের দিকে মাইনাসটা চলে আসার চেষ্টা করবে, মাইনাসের দিকে প্লাসটা চলে আসার চেষ্টা করবে, দুজনে যে আকর্ষণ অনুভব করে লেগে যাওয়ার চেষ্টা করবে, যেমনটা আমরা ওই যে বেলুনের ক্ষেত্রে দেখছিলাম। আচ্ছা, এটা বলো দেখি, পরমাণু নিরপেক্ষ হওয়ার জন্য শর্ত কি? পরমাণু নিরপেক্ষ হওয়ার জন্য কি শর্ত বলো তো? হ্যাঁ, আমরা দেখি কে উত্তর দিল। সবার আগে দিছে হচ্ছে মুহিত, তারপরে আছে লগ্ন, তারপর আছে সুব্রত সাহা। আচ্ছা, পরমাণু চার্জ নিরপেক্ষ হওয়ার জন্য কোনটি শর্ত, কোনটি? পরমাণু নিরপেক্ষ কেন? কারণ পরমাণুতে সমান সংখ্যক
হচ্ছে প্রোটন ও ইলেকট্রন থাকে। এই যে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে, এটা আমরা একদম প্রথমেই দেখে আসছি। আর ভিন্ন ভিন্ন চার্জ পরস্পরকে কি করে বলতো? ভিন্ন ভিন্ন চার্জ পরস্পরকে কি করে? মানে ভিন্ন চার্জ থাকলে, একটা প্লাস আর একটা মাইনাস এরকম আর কি থাকলে, তারা পরস্পরকে কি করবে? হ্যাঁ, অফ করি। আচ্ছা, সবার আগে দিচ্ছে হচ্ছে সালমান, তারপরে আছে আমাদের ইয়াসিন আরাফাত, তারপরে আছে নুসাইব আহমেদ, থ্যাংক ইউ। এটা হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে, যে ভিন্ন চার্জ একটা প্লাস আর একটা মাইনাস, এরা পরস্পরকে আকর্ষণ করবে। আচ্ছা আচ্ছা, এই তো আজকে আমাদের পড়াশোনা এইটুকুই ছিল। এবার তোমাদের একটু প্রশ্নর উত্তর দেখি, কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো উত্তর দেওয়ার ট্রাই করি। একটু ইয়া করে দেন তো, কোশ্চেন গুলো একটু হাইলাইট করেন তো। আর একটু উপরে যান তো দেখি। উপরে মনে হয় নাই না? আচ্ছা, মাসুর ভাই কোথায়? হ্যাঁ, মাসুর ভাই তো আছে, সমস্যা নাই। আমি যে ইলেকট্রিক্যালে পড়ছি, এই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি বাস। মাসুর ভাই বললো যে ঠিক আছে তুই নে আর কি, স্থির তড়িৎ চলতড়িৎ ইলেকট্রিক্যালের জিনিসপাতি ইনশাল্লাহ হয়তো বা আমিই নিব। আচ্ছা, বেলুন কেন ইলেকট্রন নিল, জামা কেন ইলেকট্রন নিল না? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এটাই তোমাদের আমি বলতেছিলাম যে পৃথিবীতে তো আসলে বস্তুর অভাব নাই, একটার সাথে আরেকটা আমি ঘষলাম। এখন কে ইলেকট্রন নিবে কে ইলেকট্রন দিবে, এটা আসলে ওরকম কোনো ফর্মুলা দিয়ে মনে রাখার উপায় নাই। এটা হচ্ছে তোমাকে ইয়া করে দেখতে হবে যে আচ্ছা ঘষছি, হ্যাঁ এখান থেকে এখানে ইলেকট্রন গেছে। এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর, এটাই বললাম যে তোমরা আরো বড় হইলে আস্তে আস্তে এই জিনিসগুলো জানবা। আচ্ছা, কিন্তু গুগল বলে প্রোটন নাকি চলাচল করে না। আমি তো ওটা এক্সাম্পলই দিলাম যে নিউক্লিয়াস থেকে প্রোটনটা বের করাটা, ওটা আসলে অনেক কষ্টসাধ্য কাজ, অনেক বেশি পরিমাণ এনার্জি লাগবে, তাহলে তো তোমার প্রোটন পুরো পরমাণুর স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে। সো প্রোটনটা দিয়ে আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব কি ইলেকট্রনের প্রবাহ। এই জন্যই তো একটা আমাদের পোল কোশ্চেন ছিল না, কই যেন 3 নাম্বারটা মনে হয় নাকি 4 নাম্বারটা, এই যে কোনটি স্থানান্তর ঘটে, আমরা সবসময় ইলেকট্রনের স্থানান্তর দিয়েই বুঝবো। ঠিক আছে, ধনাত্মক আয়ন বলতে কি বুঝায়? এটাই তো বুঝাইলাম যে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, সেটাই হলো ধনাত্মক আয়ন, আয়ন বা আধান যেটাই বলো। ঘর্ষণের কারণে কি প্রোটন স্থানান্তর হয়? না, প্রোটন স্থানান্তর মানে অত এনার্জি দেওয়া হয় না যে প্রোটন স্থানান্তর হবে, আর প্রোটন স্থানান্তর হইলে এটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি তোমাদের সহজে বুঝাই, ধরো একটা জিনিস ছিল হচ্ছে 3টা প্রোটন, তাহলে জিনিসটা কি লিথিয়াম না? যদি এখান থেকে একটা প্রোটন চলে যায়, তাহলে প্রোটন সংখ্যা হয়ে যাবে 2, আর প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই পরমাণুই তো চেঞ্জ হয়ে যায়, তাহলে তো হিলিয়াম হয়ে যাবে। তো প্রোটনের স্থানান্তর এত ইজি না। তবে প্রোটন যে স্থানান্তর হয় না এইটাও ভুল, প্রোটন স্থানান্তর হয়, বাট ঘর্ষণ করে তুমি প্রোটন সরাই ফেলবা এইটা আসলে সম্ভব না, এই জন্য আমরা ইলেকট্রন দিয়ে মনে রাখবো। প্রোটন স্থানান্তরিত হয় কোথায় জানো? তোমাদের বলে দিই, যে আমাদের এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে না রূপপুরে, ইউরেনিয়ামও আসছে, তোমরা যারা কি খবর টবর পড়ো বা এ ধরনের খবর রাখো, তো এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে যে বিক্রিয়াটা হবে এটাকে বলা হয় ফিশন বিক্রিয়া। তো ফিশন বিক্রিয়ায় নিউক্লিয়াস থেকে হচ্ছে প্রোটন, আমাদের মানে নিউক্লিয়াস আলাদা হয়। সোজা কথা হচ্ছে একটা বড় নিউক্লিয়াস, ধরো এখানে যদি 30টা প্রোটন থাকে, কথার কথা আমি বোঝানোর জন্য 5টা বোঝাচ্ছি, ধরো এটা একটা নিউক্লিয়াস 5টা প্রোটন আছে, তখন এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে ধরো 3টা প্রোটন আর 2টা প্রোটন এভাবে আলাদা হয়ে যায়। তো প্রোটন আলাদা করা সম্ভব, মানে নিউক্লিয়াসকে ভাঙা সম্ভব, বাট ঘর্ষণ করে হবে ব্যাপারটা এরকম না। স্থির তড়িতের ক্ষেত্রে এই ব্যাপারটা সেরকম আমরা ইগনোর করবো। এই জন্যই বলছি যে ইলেকট্রন ফ্লো দিয়ে মনে রাখো। ইলেকট্রন নাকি প্রোটনের আদান প্রদান হবে কিভাবে বুঝবো ইলেকট্রন নাকি প্রোটনের আদান প্রদান হবে? কোশ্চেনটা তো বুঝলাম না।
আচ্ছা, ইলেকট্রনের আদান প্রদান হবে নাকি প্রোটনের আদান প্রদান হবে? হ্যাঁ, এইটাই বারবার বলতেছি, ইলেকট্রনের আদান প্রদান হবে, প্রোটনেরটা বাদ। উলের জামা কেন দেয় না? হ্যাঁ, এটার উত্তর বলছি। এটা পরমাণু গঠনের ভিতরে আধান সৃষ্টির মৌলিক কারণ কি? ওরে বাবা, তাহলে তো তোমাকে একদম বিগ ব্যাং থেকে শুরু করতে হবে। আমরা জানি হচ্ছে পরমাণুর মৌলিক কণা তিনটা, মানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। বাট এখন রিসেন্টলি যে রিসার্চ গুলো হচ্ছে সেখানে এটা জানা যাচ্ছে যে এই পরমাণুর ভিতরে যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলোকেও ভাঙা সম্ভব। সো আমরা যে জিনিসগুলো ভাঙতেছি না এখন, তাহলে বিগ ব্যাং থিওরি কি বলে? একটা ছোট জিনিস ছিল, সেটা বিস্ফোরিত হয়েছে, এরপর বিস্ফোরণের হওয়ার ফলে অনেকগুলা হচ্ছে পার্টিকেল তৈরি হয়েছে, এই পার্টিকেল গুলা দেন কম্বাইন করে করে বিভিন্ন হচ্ছে পরমাণু বা এই যে 118টা মৌল, যে মৌলিক কণিকা আমরা মৌল বলে থাকি, মানে এদেরকে আর মৌলতে, অন্য কোনো মৌলতে ভাঙা যায় না। তো সেই বিগ ব্যাং এ চাইতে হবে। এগুলা দেখবা, ঘাটাঘাটি করবা, এই যে আমি তোমাদের কিওয়ার্ড দিয়ে দিতেছি, এগুলা দিয়ে দিয়ে হচ্ছে সার্চ করবা। কারণ সব তো আসলে মনে করো যে ক্লাসের মধ্যে সবকিছু বলা অনেক সময় সম্ভব হয় না। বাট এই যে কিওয়ার্ড গুলো আমি উচ্চারণ করি, এগুলা ঘাটাঘাটি করে দেখবা একটু গুগলে। চিরুনির সিম দেখাবো? আচ্ছা, চিরুনি তো নাই, আচ্ছা দেখাবো না চিরুনি নিয়ে একদিন ইনশাল্লাহ। ওকে, আমার মনে হয় আমাদের মোটামুটি যে প্রশ্নগুলো আসতেছিল এগুলো আমি বলে ফেলছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো জানবো, মানে তোমাকে তো আরো পাবাই, আমাদের স্থিতরিতে আরো অনেক ক্লাস আসবে। তো পড়াশোনা করো, তোমাদের যে আগ্রহ আমি দেখলাম অবশ্যই খুব ভালো। এই যে বিভিন্ন প্রশ্নগুলো আসতেছে এগুলো হচ্ছে গ্রুপে পোস্ট করো, আমাদের শিখবো জিতবো গ্রুপে আছে। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা সেই শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে জানাও। তাহলে মানে তোমরা যদি বুঝতে পারো, তোমাদের স্যাটিসফ্যাকশন দেখলেই আমাদের এই কষ্টটা সার্থক। আর যত রকমের উল্টাপাল্টা কোশ্চেন আছে গ্রুপে পোস্ট করো, সমস্যা নাই, আমি আছি, মাসরু ভাই আছেন, আমাদের আরো অনেক মানে বন্ধুরা আছে, তোমাদের মধ্যে থেকেই দেখবা যে অনেকে অ্যান্সার দিচ্ছে। আর আমাদের, হ্যাঁ বুঝিয়ে, আমাদের পিছনে যারা কাজ করেন তাদের তো অবশ্যই হেল্প তোমরা পাবাই। সো প্রশ্ন করতে থাকো, ইনশাল্লাহ একদিন উত্তর পাওয়া যাবেই। ঠিক আছে। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের তো গুগল ভাইয়া, এই যে কিওয়ার্ড গুলো আমি বলে দিই, উচ্চারণ করি, যেমন এই যে ফিশন উচ্চারণ করলাম আজকে, বিগ ব্যাং বললাম, তো বিগ ব্যাং থেকে কিভাবে এই মৌলিক কণাগুলো তৈরি হয়েছে এগুলো একটু দেখো ঘাটাঘাটি করে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবার জন্য শুভকামনা। ক্লাসটা কেমন লাগলো একটু জানাও। ঠিক আছে।